সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে তার দল জামায়াতে ইসলামী বহিষ্কার করলেও এখনই সংসদ সদস্য পদ বাতিল হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। শুধু দলের বহিষ্কারের ভিত্তিতে এমপি পদ নিয়ে ইসি সিদ্ধান্ত দেবে না বলেও জানান তিনি। ইসি বলেন, সংসদ থেকে নির্বাচন কমিশনের বিষয়টি পাঠানো হলে উভয় পক্ষের বক্তব্য শুনে সংবিধান ও আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আর জানাচ্ছেন ফারজানা আক্তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এই ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। এরপর তার সংসদ সদস্য পদ নিয়ে উঠেছে প্রশ্ন। আইন অনুযায়ী সংসদ সদস্য নিজ দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হবে। আমাদের একটা হয়েছে নির্বাচন কমিশন বলছে, জামায়াত থেকে ইসিকে চিঠি দিলে কমিশনের করণীয় কিছু নেই। এছাড়া রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাওয়ারও সুযোগ নেই। দুটো জিনিস আছে, উনি যদি দলের থেকে পদত্যাগ করে বা এখানে আইনে বলা আছে দলের থেকে পদত্যাগ করা, এখন উনি পদত্যাগ করেন নাই, ওনাকে এক্সপেল করছে। এই এক্সপানশন পদত্যাগের মধ্যে আসে কিনা এটা একটা বিশ্লেষণের বিষয়, কন্ট্রোভার্সিয়াল একটা বিষয়। যদি এই ধরনের কিছু আমাদের কাছে আসে তাহলে তখন আমরা এটার উপর আমাদের নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত জানাবে, এবং সেই জিনিসটা আসতে হবে পার্লামেন্ট থেকে। কোনো পার্টির মধ্যে থাকলে আমার যতদূর মনে পড়ে, আমি যতদূর বুঝি, নির্বাচন কমিশনের এর উপর খুব একটা করণীয় নেই। মরাল টার্পিচুটের জন্য যদি কেউ শাস্তিপ্রাপ্ত হন তাহলে তিনি বারিত হবেন। তো তিনি তো এখনও তো ওইভাবে বারিত হন নাই, তার শাস্তি হয় নাই। কাজে এটার জন্য নির্বাচন কমিশনের কিছু করণীয় আছে বলে আমার মনে হয় না। কমিশনার জানান, সংসদ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে ইসি। আর্টিকেল 67 হচ্ছে দলের থেকে যদি মেম্বার থেকে পদত্যাগ করে, এটা ইসির কাছে কখনোই আসবে না। উনি মেম্বার থেকে পদত্যাগ করেন, পার্লামেন্ট থেকে পদত্যাগ করল, কিন্তু উনি যদি দলের থেকে পদত্যাগ করে তাহলে সেই বিষয়টা নির্বাচন কমিশনের কাছে আসবে। 70 অনুযায়ী যদি উনি পদত্যাগ করেন তাহলে এই 70-র এই বিষয়টা একটা ডিসপিউট, সেই ডিসপিউটটা পার্লামেন্ট নির্বাচন কমিশনের নিকট রেফার করলে নির্বাচন কমিশন সে ব্যাপারে যথাযথ তদন্তপূর্বক বা শুনানিপূর্বক ব্যবস্থা নেবে। ৭৫ বছর বয়সী নজরুল ইসলাম সাতক্ষীরা-৪ আসনে ১৯৯১ সালে প্রথমবার সংসদ সদস্য হন। এবার তিনি তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। দর্শক, এ বিষয়ে আর বিস্তারিত জানাতে ইসি থেকে যুক্ত হবেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, দল বহিষ্কার করলেও এই মুহূর্তে তো গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল হচ্ছে না বলে আপনি আমাদের জানিয়েছেন এর আগে। এরপর আর নতুন কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মোটরসে আমার প্রতিবেদনটিতে দেখছিলেন, আজকে সকালে নির্বাচন কমিশনার রহমান আল মাসুদ সাংবাদিকদের একটি ব্রিফিং করেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে আইন অনুযায়ী দল থেকে কোনো সংসদ সদস্যকে বহিষ্কার করলে আসলে তার এমপি পদ যায় না। তবে আইনে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে কোনো সংসদ সদস্য যদি নিজে থেকে যেই দলের হয়ে তিনি নির্বাচন করেছিলেন সেই দল থেকে পদত্যাগ করেন কিংবা সেই দলের বিপক্ষে যদি ভোট দেয় সংসদে, সেক্ষেত্রে সেই আসন শূন্য হবে। এখন পর্যন্ত কিন্তু আমরা সাতক্ষীরা-৪ আসনের যে এমপি গাজী নজরুল ইসলাম, তার ক্ষেত্রে এমন কিছু দেখিনি। তবে আমার কাছে সবশেষ যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী আমি যতটুকু জানি যে জামাতের পক্ষ থেকে সংসদে এবং ইসিতে দুই জায়গায় এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হবে। এবং এই ক্ষেত্রে বলা যায়, নির্বাচন কমিশন যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন যে যদি সংসদ থেকে নির্বাচন কমিশনকে কোনো কিছু জানানো হয় এই বিষয়ে, যদি ব্যবস্থা নিতে বলা হয়, সেক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারবে। এবং এটাকে কিন্তু আমরা গতকাল দেখেছি যে জামাত থেকে সাতক্ষীরা-৪ আসনের যে এমপি গাজী নজরুল ইসলাম তাকে বহিষ্কার করেছে। কিন্তু গতকালও কিন্তু আমরা যখন নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করি, নির্বাচন কমিশন গতকালও কিন্তু একই মন্তব্য দিয়েছিলেন। তারা প্রথমে বলেছিলেন তারা এই বিষয়ে কিছুই জানে না, যখন তাদের কাছে নোটিশ আসবে তারা ব্যবস্থা নেবেন। এবং এরপর রাতে কিন্তু একজন নির্বাচন কমিশনার আমাকে যেমনটি জানিয়েছিলেন যে নিয়ম অনুযায়ী যদি সংসদ থেকে কোনো প্রস্তাব আসে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমি যতটুকু শুনলাম যে সংসদে তারা যাচ্ছে জামাতের পক্ষ থেকে। এখন জামাত যদি সংসদে এই বিষয়ে কোনো চিঠি দেয় বা পদক্ষেপ নিতে বলে এবং এরপর যদি
যদি সংসদ থেকে নির্বাচন কমিশনে এই বিষয়ে কোনো নোটিশ আছে, এরপর হয়তো নির্বাচন কমিশন তাদের কমিশন সভা করে বা আলোচনা করে ব্যবস্থা নেবে। সেক্ষেত্রে হয়তো তখন তার এমপি পদ থাকবে কি না থাকবে না সে বিষয়ে জানা যাবে, এবং তিনি যদি এমপি পদ হারান তাহলে এক্ষেত্রে নিয়ম অনুযায়ী সাতক্ষীরা 4 আসনে কিন্তু একটি উপনির্বাচন হবে। তো এখন আমরা অপেক্ষা করছি যে আমাদের একটি প্রতিনিধি দল আসবে, এরপর যদি নির্বাচন কমিশন নতুন করে কোনো তথ্য জানায় আমরা আপনার মাধ্যমে দর্শকদের সেই তথ্য জানিয়ে দিব। মটুসি, অবশ্যই ফারজানা, আপনি থাকবেন সেখানে, পরবর্তী আপডেট নিতে আবারও যুক্ত হবে আপনার সঙ্গে। দর্শক, নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফারজানা আক্তার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করবেন কি করবেন না তা নিয়ে তাকেই প্রশ্ন করা উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও জানান, শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, তবে বিষয়টি স্পিকারের এখতিয়ারভুক্ত বলেও উল্লেখ করেন তিনি। কথা না, যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনার আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমি এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে এবার জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে তদন্ত সংস্থাকে 2 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি ও 23 সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 শুনানি শেষে মোজাফফর হোসেনকে মামলায় গ্রেফতার দেখানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এর আগে মঙ্গলবার চিফ প্রসিকিউটরের আবেদনের পর তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন বিশেষ আদালত। চিফ প্রসিকিউটর জানান, মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সঙ্গেও তার নিবিড় যোগাযোগ ছিল বলে অভিযোগ করা হয়। প্রসিকিউশনের দাবি, জন্ডু ছদ্মনামে যোগাযোগ রক্ষা করতেন মোজাফফর এবং জুলাই অভ্যুত্থান চলাকালেও মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। অ্যাডজুটেন্ট জেনারেল অফিসের থেকে আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ট্রাইব্যুনালে হাজির হওয়ার পরে আমরা একটি আজকে নতুন করে দরখাস্ত দিয়ে বলেছি যে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, এবং আমরা 2 দিনের জন্য তাকে, এটাকে আপনার রিমান্ড বলেন অথবা সেম হবে জিজ্ঞাসাবাদ যে অর্থেই বলেন, তাকে ইন্টারোগেশন, আমাদের আইনে যেভাবে বলা আছে, তাকে ইন্টারোগেশনের জন্য। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 2034 সালের মধ্যে দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে নিতে কাজ করছে সরকার। বলেন, শুধু আকর্ষণীয় বিনিয়োগের জন্য নয়, বরং তার সরকার বিনিয়োগকারীদের সঙ্গে টেকসই বাণিজ্য সম্পর্ক করতে চায়। বৃহস্পতিবার চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিদেশি বিনিয়োগ নিয়ে এক সম্মেলনে এসব কথা বলেন তিনি। দেশে ব্যবসা ও বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী। শফিকুল হকের প্রতিবেদন। স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের পরবর্তী ধাপে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, যেখানে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ আর বিনিয়োগকারী ও নীতি নির্ধারকদের মধ্যে কার্যকর সংলাপ ও পারস্পরিক সহযোগিতা আগের যে কোনো সময়ের তুলনায় গুরুত্বপূর্ণ। এমন প্রেক্ষাপটে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর জবস অ্যান্ড প্রসপারিটিস ইন বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ও ইনভেস্টর্স এক্সপোতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল সম্মেলন শুরুর আগে ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন করেন প্রধানমন্ত্রী, মতবিনিময় করেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে রাজনীতিতে প্রবেশের আগে ব্যবসায়ী হিসেবে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমার অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে শুধুমাত্র উদ্যোক্তার যোগ্যতা বা রাজনৈতিক প্রতিশ্রুতির কারণে ব্যবসা সফল হয় না। প্রবৃদ্ধি সমর্থনকারী সরকারের নীতির কারণেও এটি আংশিকভাবে সফল হয়। বিনিয়োগকারী স্থানীয় উদ্যোক্তা কিংবা বিদেশি যেই হন না কেন, সরকার তার পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান।
দূরদর্শী বিএনপি সরকার চায় আপনাদের কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ করুক। আপনি স্থানীয় উদ্যোক্তা হন আর বিদেশি বিনিয়োগকারী। যখন আপনি বাংলাদেশে বিনিয়োগ করবেন, আমাদের সরকারও তার সময়, সমর্থন এবং নীতির মাধ্যমে আপনার উপর বিনিয়োগ করবে। ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতি আমরা রক্ষা করব। অনেক প্রতিবন্ধকতার মধ্যেও উল্লেখযোগ্য শক্তি রয়েছে উল্লেখ করে সম্মিলিতভাবে বাংলাদেশকে টেকসই সমৃদ্ধির জন্য প্রস্তুত করবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী। আমাদের লক্ষ্য হলো একটি নিয়মভিত্তিক, বিশ্বব্যাপী, সংযুক্ত এবং বেসরকারি খাতচালিত অর্থনীতি গড়ে তোলা। আমাদের নির্বাচনী ইশতেহার অর্থনৈতিক রূপান্তরের জন্য একটি সুস্পষ্ট রূপরেখা প্রদান করে। আমাদের সরকার 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এখানে বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য স্বাগত জানান সরকার প্রধান। সকলকে বাংলাদেশে বিনিয়োগ করতে এবং সমৃদ্ধি লাভ করতে স্বাগত জানাই। আসুন আমরা একসাথে বেড়ে উঠি, কর্মসংস্থান সৃষ্টি করি এবং বাংলাদেশকে নতুন রূপ দিই। আসুন আমরা একটি সমৃদ্ধ ও বিশ্বব্যাপী সংযুক্ত বাংলাদেশ গড়ার অংশীদার হই। শফিকুল হক, ৭১, ঢাকা। মিয়ানমার হয়ে চীনের সাথে রেল যোগাযোগের পরিকল্পনা বাংলাদেশের। চীন সফর থেকে ফিরে এ নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম জানান, নির্দেশনা অনুযায়ী মিয়ানমার সীমান্তের 0 পয়েন্ট ঘুমধুম পর্যন্ত লাইন বসানোর কাজ শুরু করবেন তারা। মোহন ইসলামের প্রতিবেদন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় চট্টগ্রামের দোহাজারী থেকে বান্দরবানের গুমদুম সীমান্ত পর্যন্ত রেললাইন সংযোগের প্রকল্প নেওয়া হয়। পরে কক্সবাজার পর্যন্ত রেল সংযোগ হলেও বাকি অংশ বাদ দেওয়া হয়। যদিও গুমদুম সীমান্ত পর্যন্ত রেললাইন বসাতে আগেই সমীক্ষা করেছে রেলওয়ে। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে সরাসরি চীন পর্যন্ত ট্রেন চালানোর পরিকল্পনায় এগুচ্ছে সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর থেকে ফিরে এ বিষয়ে নির্দেশনা দেন। বাংলাদেশের কক্সবাজার থেকে গুমদুম পর্যন্ত যেটি আমরা ওই প্রজেক্ট থেকে আমরা এটা কাটিল করেছিলাম, এটা আবার আমরা এটা ইমপ্লিমেন্ট করব বলে আমরা আশা করছি। পরিকল্পনা অনুযায়ী কক্সবাজার স্টেশন থেকে রেললাইন সংযোগ করা হবে গুমদুম সীমান্ত পর্যন্ত। আমার পেছনের অংশ মায়ানমার, আর এই শূন্যরেখা পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের একটি প্রকল্প ছিল। সেই প্রকল্পটি পরবর্তীতে বাতিল করা হয়, কিন্তু প্রধানমন্ত্রীর চীন সফর পর আবারও নতুন করে আলোর মুখ দেখছে এই রেল সংযোগের প্রকল্পটি। তবে চীনের সাথে সরাসরি রেল যোগাযোগের ক্ষেত্রে বেশ জটিলতা রয়েছে। বিশেষ করে যুদ্ধ চলা মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি গুরুত্বপূর্ণ। এর বাইরেও রেল সংশ্লিষ্ট কিছু জটিলতা আছে বলে জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব। ওই পারে মিয়ানমারের দিকে কিন্তু প্রায় 150 থেকে 170 কিলোমিটার দূরে কিন্তু রেল লাইন। তাদের একই সাথে যদি তারা তাদের দিকটা কানেক্ট না করে, তাহলে আমি শুধু এককভাবে আমরা করে কিন্তু আমরা এই বেনিফিটটা আমরা নিতে পারবো না। এর জন্য এটা বাইল্যাটারাল একটা ইস্যু আছে মিয়ানমারের সাথে। কাজে আমরা আশা করছি আমরা এর ব্যাপারে ইতিবাচকভাবে দেখছি এটা করবার জন্য। তো মিয়ানমারের সঙ্গে হয়তো ভবিষ্যতে দ্বিপাক্ষিক আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এগোবো। একদিকে স্বৈরাচারী আওয়ামী লীগের সময় করা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল চলাচলের চুক্তি বাতিল, অন্যদিকে চীনের সাথে সরাসরি রেল যোগাযোগের পরিকল্পনা। এ নিয়ে ভূরাজনীতির চাল কোন দিকে যায় সেটাও দেখার বিষয়। মোহন ইসলাম, ৭১, ঘুমদুম সীমান্ত, বান্দরবান। পরিবেশ ও শব্দ দূষণ প্রতিরোধে রাজধানী সহ সারা দেশে সমন্বিত পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। হর্ন ও ট্রাফিক নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন অপসারণ এবং অটোমেটিক ট্রাফিক লাইট চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস আকুন। রাজধানী জুড়ে অপরিকল্পিত হর্ন আর ফিটনেসবিহীন গাড়ির কালো ধোঁয়ায় অতিষ্ঠ জনজীবন। বায়ু ও শব্দ দূষণ এখন নগরবাসীর স্বাস্থ্য ঝুঁকির অন্যতম প্রধান কারণ। নগরবাসীর দীর্ঘদিনের অভিযোগ, নিয়মনীতির তোয়াক্কা না করে অনবরত হর্ন বাজানো এবং মেয়াদ উত্তীর্ণ ভাঙাচোরা গাড়ির কারণে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
প্রতিদিনই তো হর্নের আওয়াজ শুনতেই থাকি। আমার হল যে জায়গায় অবস্থিত রোকেয়া হল, ওখান থেকে রুম থেকেই কিন্তু আমরা প্রতিদিন হর্নের আওয়াজ শুনি। আমাদের ঘুমাতে অনেক ব্যাঘাত ঘটে। প্লাস আমি এই যে এখন টিউশন থেকে আসতেছি, আমার মাথা ধরছে এই হর্নের জন্য। বিদেশে দেখা যায় যে শব্দ দূষণ নেই, সেই কারণে মানুষ অর্ধেক সুস্থ এবং বাংলাদেশের মানুষের থেকে গড়ায়ু বিদেশের মানুষের বেশি। সেটার কারণ হচ্ছে মেন্টাল হেলথ। অতিরিক্ত শব্দ, তারপরে হর্ন, এগুলো আসলে কানে অনেকটাই পীড়া দেয়। তারপর আপনি বেশ কিছুক্ষণ হর্নের শব্দ শুনলে আপনি একটু সাময়িক বধিরতা এসবের অবস্থায় চলে আসে। হর্নের শব্দে পথচারীরা অতিষ্ঠ হলেও চালকরা বলছে সড়কে শৃঙ্খলা না থাকায় বাধ্য হয়ে হর্ন বাজাতে হচ্ছে তাদের। রাস্তার মাঝখানে কানে হেডফোন দিয়ে মনে করেন যে আটে মোবাইল টিপায়, এই কারণে আমরা তো বেসিক্যালি হর্নটা ইউজ করি আমাদের ক্ষেত্রে যখন অতিরিক্ত যানজট থাকে বা অতিরিক্ত কাকে ওভারটেক করার জন্য। সঠিকভাবে যদি আপনার গাড়ি চালান বা বাইক চালান, হর্ন দেওয়ার কিন্তু প্রয়োজন হয় না। সামনে যে পথচারী থাকে হর্ন না দিতে হয়, সে তো বুঝতেছে না পিছনে গাড়ি আছে, এই জন্য হর্ন দিতে হয়। আমাদের হর্ন আছে, হাইড্রোলিক হর্ন, এমনি হর্ন আছে। এমন পরিস্থিতিতে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি অটোমেটিক ট্রাফিক লাইট স্থাপন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি দিয়ে ট্রাফিক ও হর্ন নিয়ন্ত্রণ এবং ফিটনেসবিহীন যানবাহন অপসারণের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর এই দিক নির্দেশনার পর এসব কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বিশেষ করে শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে প্রযুক্তিভিত্তিক এসব পদক্ষেপ কিভাবে মাঠ পর্যায়ে প্রয়োগ করা হবে তা নিয়ে পরিবেশ মন্ত্রণালয় কাজ শুরু করেছে। গাড়ির নেম প্লেট সহ ক্যাপচার করতে পারবে সেই ধরনের টেকনোলজি আছে, সেটা উনি বলেছেন যে আপনারা পাইলট প্রজেক্ট হিসেবে করেন, যদি সাকসেসফুল হয় আমরা এটাকে আরও বেশি বৃদ্ধি করব। বাট যেহেতু পৃথিবীতে আসলে শব্দ দূষণের দেশের সংখ্যা খুবই কম, এই জন্য প্রযুক্তিটা এত বেশি অ্যাভেলেবেল নাই, এই জন্য একটু এক্সপেন্সিভ। প্রত্যেকটা মানুষের মেজাজ খারাপ থাকে, রাস্তাঘাটে প্রতিনিয়ত হাতাহাতি মারামারি হচ্ছে, এটার মূল কারণ কিন্তু শব্দ দূষণ। আইন ও প্রযুক্তি নিঃসন্দেহে প্রয়োজন আছে, পাশাপাশি নাগরিকদেরও সচেতনতা বাড়াতে হবে। তেমনি ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে চালকদেরও। ইলিয়াস আকন, ৭১, ঢাকা। এক মাসেই ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা নগদ টাকা বেড়েছে প্রায় ৫০,০০০ কোটি, যা উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে। একই সময়ে একই পরিমাণ বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ মানির পরিমাণও। মূলত ব্যাংক খাতের উপর আস্থাহীনতা আর চড়া মূল্যস্ফীতির কারণেই এই প্রবণতা বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। প্রয়োজনীয় ব্যয়ের পর মানুষের হাতে বাড়তি টাকা থাকলে তার বড় একটা অংশ চলে যায় ব্যাংক ব্যবস্থায় বিনিয়োগ কিংবা সঞ্চয় হিসাবে। মূলত আয়ের চেয়ে ব্যয় কম হলে বাড়ে জমা রাখার প্রবণতা। অন্যদিকে সার্বিক ব্যবস্থার উপর আস্থা তৈরি হলেও ব্যাংকমুখী হন গ্রাহকরা। কিন্তু এক্ষেত্রে উল্টো চিত্র ধরা পড়েছে মে মাসের পরিসংখ্যানে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, এপ্রিল মাসে ব্যাংকের বাইরে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ ছিল ৩ লাখ কোটি টাকা, কিন্তু মাত্র এক মাসের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩.৫ লাখ কোটিতে। অর্থাৎ এই সময়ে প্রায় ৫০,০০০ কোটি টাকা চলে যায় মানুষের হাতে। ফলে এই পরিমাণ অর্থ কমেছে ব্যাংক ব্যবস্থায়, যাকে কিছুটা হলেও দুশ্চিন্তার কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। Qurbanir Eid was probably the main reason. Islamic Bank may have contributed about ৪ থেকে ১০,০০০ কোটিও হতে পারে। অবশ্য পরে পরিস্থিতি স্টেবল হলে এটা আবার মানুষের আবার জমা দিয়ে দেওয়ার কথা। ব্যাংকিং সিস্টেমের উপর আস্থার এখনো আমি পুরোপুরি অভাব বলবো না, বাট কতগুলো ভালো ব্যাংক ছাড়া বাকিগুলোর উপর তো মানুষের সত্যি সত্যি কোনো আস্থা নেই, তাই না? অনেকগুলো এনবিএফআই বন্ধ হয়ে গেছে এবং চললেও বন্ধের মতোই, তারা নতুন করে কারো টাকা ফেরত দিতে পারছে না, ব্যাংকগুলো পারছে না। শুধু মানুষের হাতে নগদ অর্থই নয়, একই সময়ে বেড়েছে রিজার্ভ মানি বা কেন্দ্রীয় ব্যাংকের বাজারে অর্থ ছাড়ার প্রবণতা। প্রতিবেদন বলছে, এপ্রিল মাসে রিজার্ভ মানি ছিল ৪,৩৫,০০০ কোটি টাকা, মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৪,৮৫,০০০ কোটির উপরে। অর্থাৎ এক মাসের ব্যবধানেই বেড়েছে ৫০,০০০ কোটির বেশি, যা মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। মে মাসে আমাদের ঈদ ছিল, কুরবানি ঈদ। তো কুরবানি ঈদে প্রচুর গরু কেনা বেচার জন্য আমাদের দেশের সমাজটা এরকমই যে এই দুই ঈদে কিন্তু প্রচুর কারেন্সি ডিমান্ড বাড়ে আমাদের নগদ টাকাটা।
তো তার মধ্যে একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। তো আমার মনে হয় মে মাসে ঈদুল আজহাটা পড়াতে এই বেশি অ্যাবনর্মালিটা বাড়ছে আর কি। আর আস্থাহীনতার কারণে বা অনেকে ভয় ভীতির কারণে ব্যাংকগুলো টাকা দিতে পারে না, এর জন্য হয়তো অনেকে ভয়ে টাকাটা উঠে রাখে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত টানা 3 মাস বেড়েছিল মানুষের হাতে নগদ টাকার পরিমাণ। মূলত ব্যাংক ব্যবস্থার উপর আস্থার সংকট আর চড়া মূল্যস্ফীতি অন্যতম কারণ হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা। আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর ২৭ জুলাই পর্যন্ত কিছুটা কমলেও পরে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এছাড়াও আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মামুন হোসেনের রিপোর্ট। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গেল কয়েকদিন রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকায় থেমে থেমে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামী মানুষ, পথচারী সহ শিক্ষার্থীদের। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা। একটু তো প্রবলেম ফেস করতেই হচ্ছে, যখন বৃষ্টি হয় তখন তার ওই স্বাভাবিকভাবে চলাফেরা করা যায় না। সো কিছু করার নাই, এখন অ্যাডাপ্ট করে চলতে হয় আমাদের। যারা বের হচ্ছেন তাদের স্বাভাবিক যেখানে যাত্রা করার কথা সেই যাত্রাগুলি ব্যাহত হচ্ছে এই বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে মনে করেন যে ভাই কাস্টমার হয় না, বেচা কিনা আগের মতো হয় না, এখন কম হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বাতাসে আর্দ্রতা ও বায়ুমণ্ডলের অস্থিতিশীলতার কারণে ঢাকা সহ দেশের বেশ কিছু এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আগামী ২৫ জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ২৩, ২৪, ২৫ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের তীব্রতা থাকবে। মোটামুটি সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টিপাত সংঘটিত হবে। ২৫ তারিখের পর থেকে বৃষ্টিপাতের তীব্রতা অনেকাংশে কমে যাবে। ২৭ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা বহুলাংশে কম থাকবে, কিন্তু যেহেতু বর্ষাকাল ডেলি ১-২বার বৃষ্টিপাত হবে বিচ্ছিন্নভাবে। এছাড়া আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে সেখানকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এইসব অঞ্চলের অভ্যন্তরীণ নদী বন্দরে যেহেতু অনেক নৌযান চলাচল করে, সেখানে তারা অস্থায়ীভাবে দমকা বাতাস বা ঝোড়ো হওয়ার সম্মুখীন হতে পারে। সেই কারণে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট এই অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যদিও সংস্থাটি বলছে শক্তিশালী এল নিনোর প্রভাবে এবছর স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মামুন হুসাইন, ৭১, ঢাকা। আছেন ৭১-এ চলছে সংবাদ সংযোগ। বেশিরভাগ চিকিৎসক শহরমুখী হওয়ায় গ্রামের মানুষ সেবা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। দেশে প্রতি ১২০০ রোগীর বিপরীতে চিকিৎসক আছে একজন, আর ১১০০ রোগীকে সেবা দিতে রয়েছেন একজন নার্স। এমন বাস্তবতার উন্নতির জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন ডাক্তার জুবাইদা। ভাস্কর ভাদুরীর প্রতিবেদন। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান। কৃতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। অতঃপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন। অনুষ্ঠানে বিভিন্ন অতিথির বক্তব্যে উঠে আসে স্বাস্থ্য খাতের নানা সমস্যার বিষয়, যা সমাধানে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন সংশ্লিষ্টরা। প্রাইভেট হসপিটালগুলো কিন্তু সরকারি হাসপাতালের চেয়ে অনেক ক্ষেত্রে সফলতা দেখাচ্ছে। আয়োজনে ডাক্তার জুবাইদা বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনো পর্যাপ্ত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশে চিকিৎসক ও রোগীর অনুপাত 0.83 বনাম ১০০০, অর্থাৎ প্রতি একজন ডাক্তারকে দেখতে হয় ১২০০ থেকে ১৮ জন অসুস্থ দেশবাসীকে। গ্রামাঞ্চলে এই অনুপাত আরো ভিন্নতর। এই পরিস্থিতি হয়তো পরিবর্তন সম্ভব যদি আমরা শিক্ষা জীবন থেকেই দেশ সেবার সংকল্পে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই। ডাক্তার জুবাইদা রহমানের বক্তব্যে উঠে আসে চিকিৎসকদের গ্রামে না যাওয়ার প্রবণতার বিষয়টি। সরকারি চিকিৎসকদের অনুপাত
প্রতি 6,500 জনের জন্য মাত্র একজন চিকিৎসক। সেই জন্যই চিকিৎসা এখনো দারিদ্র্যের অন্যতম কারণ। আপনাদের দিকেই তাকিয়ে আছে বাংলাদেশ। আপনারা নিশ্চয়ই মেধা, শ্রম, অধ্যবসায় ও দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে গড়ে তুলবেন সকলের কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যবস্থা ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে চিকিৎসার অভাবে যাতে কেউ প্রাণ না হারায় সেই বিষয়ে লক্ষ্য নিয়ে কাজ করতে স্বাস্থ্য খাতের সবাইকে আহ্বান জানান ডাক্তার জুবাইদুর রহমান। স্মৃতি বিজড়িত হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা। দেশে ছানিজনিত অন্ধত্ব সম্পূর্ণ নির্মূল করতে চায় সরকার। এর জন্য আগামী 5 বছরের পরিকল্পনা হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। সকালে শেরি বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এক কর্মশালায় উদ্বোধনী তিনি একথা বলেন। সরকারি, বেসরকারি ও এনজিও এই 3 খাতের সমন্বিত উদ্যোগে একটি জাতীয় রোডম্যাপ বাস্তবায়নের কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে হাইটেক চক্ষু চিকিৎসা সেবা দেশের প্রান্তিক ও গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপর জোর দেন তিনি। 5 বছর মেয়াদে পরিকল্পনার প্রথম বছরে লোকবল সংকট নিরসন এবং জেলা পর্যায়ের হাসপাতালগুলোকে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা সরকারের। এছাড়া স্কুলের শিক্ষার্থীদের চোখের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় চশমা সরবরাহ করা হবে বলেও জানান তিনি। হাইটেক আই কেয়ারকে আমরা একেবারে প্রান্তিক মানুষ, একেবারে গরিব মানুষ, প্রতিটি মানুষের কাছে তার নাগরিক অধিকার হিসেবে পৌঁছে দিতে চাই। বিশেষভাবে ফোকাস করব স্কুলে যাওয়া বাচ্চাদের চোখের চশমা, যারা কর্মক্ষম জনগোষ্ঠী তাদের জন্য বিভিন্ন প্রোগ্রাম কর্পোরেট সেক্টর এবং প্রাইভেট সেক্টরকে ইনভলভ করে আমরা প্রতিটি কারখানায়, প্রতিটি অফিসে যারা কর্মজীবী মানুষ তাদের কাছে যেন চশমা পৌঁছায়, এ ব্যাপারে স্টাডি আছে, প্রোডাক্টিভিটি বাড়ছে। আমরা যারা বয়স্ক মানুষ তাদের ছানি অপারেশনে ব্যাপক উদ্যোগ নেব। তো এইভাবে আমরা প্রোগ্রামটা সাজাতে চাচ্ছি এবং আপনাদের সবাইকে আহ্বান করছি। ভারী ধাতু সহ ক্ষতিকর উপাদান ও গুণগত মান যাচাইয়ে যথাযথ পরীক্ষার আওতায় আসছে আমদানি করা কীটনাশক। এজন্য করা হচ্ছে অনুমোদন দেওয়ার যুগোপযোগী নীতিমালা। একই সাথে অধিক আইনি ক্ষমতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা দিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আনা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের অধীনে। ৭১ বিজনেসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। রুহুল আমিনের রিপোর্ট। খাবার, মাটি, পানি জীবনের অপরিহার্য উপাদান, কিন্তু এসব উপাদানই হয়ে উঠেছে ক্যান্সার সহ নানা মরণ ব্যাধির কারণ। সীসা সহ নানা ধরনের ভারী ধাতুর উপস্থিতি মিলছে মাছ, মুরগি, দুধ, সবজি সহ অনেক খাবারে। বিশেষজ্ঞদের মতে মানহীন কীটনাশক, অনিরাপদ উপাদানে তৈরি পোল্ট্রি ফিড সহ নানা উৎস থেকে খাবারে ছড়াচ্ছে বিষ। কৃষির উৎপাদন বাড়াতে প্রতি বছর বিদেশ থেকে আনা হচ্ছে লাখ লাখ টন কীটনাশক। উৎপাদন হচ্ছে দেশেও। অভিযোগ আছে পরীক্ষা নিরীক্ষা না থাকায় মানহীন ও অনিরাপদ কীটনাশকে সয়লাব বাজার। কোন কোন ধরনের পেস্টিসাইড এখানে আসা উচিত সারা ওয়ার্ল্ডে যেগুলি যাচ্ছে ওইটা, এবং ওইটার জন্য একটা ফরম্যাট তৈরি করা হবে। দীর্ঘ দাবির প্রেক্ষিতে কীটনাশক পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য প্রয়োজনীয় অবকাঠামো ঠিক করতে আগামী সপ্তাহেই বৈঠকে বসছে সরকার। অবশ্যই পেস্টিসাইড এখানে ঢুকানোর আগে আমাকে কি কি চেক করব, মোটামুটি আমরা শিওর এই পেস্টিসাইড মানুষের স্বাস্থ্যের জন্য কতটুকু ক্ষতিকারক, এই পেস্টিসাইড মাছ বা এবং পানির জন্য কতটুকু ক্ষতিকারক, এই পেস্টিসাইড মাটির জন্য কতটুকু ক্ষতিকারক। মন্ত্রী জানান কীটনাশক অনুমোদন দেওয়ার পদ্ধতিও ঠিক করা হচ্ছে। পিটাকের কমিটি পরে, আগে পিটাক যে কমিটি আছে এটা পরিবর্তন করার যদি প্রয়োজন হয় করব, যদি প্রয়োজন না হয় করব না। আগে হইল যে প্রোডাক্ট আসবে তার স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশনটাকে ফিক্স করতে হচ্ছে আমার। শুধু কীটনাশকের পরীক্ষা নয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে শক্তিশালী করার উদ্যোগও নেয়ার কথা জানান মন্ত্রী। বলেন সংস্থাটিকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে আনতে মন্ত্রী পরিষদ সচিবকে চিঠি দিয়েছেন কৃষি সচিব। আমাদের জাইকার সহযোগিতায় প্রায় ২৫০০ কোটি টাকা ব্যয়ে একেবারে সফিস্টিকেটেড ল্যাব তৈরি হচ্ছে। এটার একটা সেন্ট্রাল ল্যাব থাকবে,
আর প্রত্যেকটা জেলায় একটা ল্যাব থাকবে। এই ফুড সেফটি অথরিটির মূল দায়িত্ব ফুডের যে কোনো ধরনের ফুড ওর আন্ডারে চলে যাবে, রাইট? যা যা লিখবে ওইটা বাস্তবে ওই ফুডে থাকতে হবে। যদিও বিশ্লেষকদের মত নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ স্বাধীন সংস্থা হওয়া উচিত। রুহুল আমিন, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।